সিরাজ সিদ্দিক যখন বাস থেকে কমলাপুর বাজারে নামল তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। বাসের মধ্যে এতক্ষণ থাকায় হয়তো খেয়াল হয়নি কোন ফাঁকে যেন উত্তর পূর্ব কোণের আকাশে এক চিলতে মেঘ এসে দানা বেঁধেছে। এখান থেকে বেশ কিছুটা যাওয়ার পর বাবুয়া তলার খেয়াঘাট পড়বে। খেয়া পার করে ওপারে গেলেই কমলাপুর ছাত্রাবাস। সেখানেই থাকে সিরাজ সিদ্দিকের একমাত্র আদরের ভাগ্নে হুমায়ুন। হুমায়ুনের বাবা মা তাকে কমলাপুরের এই গ্রামীণ ছাত্রাবাসে ভর্তি করে দেওয়ার পর আর তাকে দেখতে আসা হয়নি সিরাজের। বহুবার দেখতে আসার ইচ্ছা হলেও বিশেষ কাজের জন্য আসা হয়নি। তাই এবার একেবারে গাঢ় ছড়া বেঁধেই সিরাজ সিদ্দিক চলেছে কমলাপুরে ছাত্রাবাসে ভাগ্নে হুমায়ুনকে দেখার জন্য। হুমায়ুন ছাত্রাবাসে তার প্রিয় উম্মি বা বড় মামা সিরাজ সিদ্দিককে যতবার ফোন করেছিল ততবারই কান্না ভেজা গলাটা সিরাজ সিদ্দিকের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। সিরাজ বুঝতে পেরেছিল যে পরিবার ছেড়ে এতটা দূরে এই গণ্ডগায় বারবার বাবা মায়ের জন্য, আপন জনের জন্য তার মন কেঁদে ওঠে। সিরাজ বোঝে, কারণ সিরাজ সিদ্দিকেরও জীবনটাও তো কেটেছে কোনো এক গ্রামীণ ছাত্রাবাসে। তখনই আকাশে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল, আর সেই সঙ্গে কানে এলো মেঘের গুড় গুড় শব্দ। এখন বড় বর্ষা আসার আগে যেভাবে হোক কোনো আস্তানা খুঁজে বের করতে হবে তাকে, অন্তত যাতে জলে এইগুলো ভিজে না যায় তার একটা ব্যবস্থা করতে হবে। নানা কথা ভেবে সিরাজ জোরে পা চালাতে লাগলো। সন্ধ্যের অন্ধকারে দুপাশের কষার জঙ্গল যেন আরো ঘন কালো হয়ে নেমে এসেছে। সিরাজ সিদ্দিক হাতের 3 ব্যাটারি টর্চটা আনতে ভোলেনি, কারণ সে ভেবেই রেখেছিল যেতে হয়তো সন্ধে হয়ে যাবে, তখন এটা কাজে লাগবে। আরো মিনিট 5 হাঁটার পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। কোনো দিশা না পেয়ে সিরাজ সিদ্দিক দৌড়ে গিয়ে দাঁড়ালো একটা বড় বটগাছের তলায়। সিরাজ লক্ষ্য করলো যে বটগাছটার পাশেই নদী। নদীর ধারে একটা নৌকা বাঁধা আছে, তবে সেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই। নদীর ঘাটে একটা চালা ঘর নেই যে সেখানে গিয়ে একটু আশ্রয় নেবে। তবে এই গাছের তলায় দাঁড়ালে বৃষ্টির ফোঁটা কিছুটা কম লাগছে তার গায়ে। কিন্তু ভারী মুশকিল হলো, বৃষ্টির বেগ যে হারে বাড়ছে তাতে বেশিক্ষণ এই গাছের তলায় দাঁড়িয়ে থাকা নিরাপদ হবে না তার পক্ষে। সিরাজ সিদ্দিক জানে যে বজ্রবিদ্যুৎ এই বড় গাছগুলোতেই বেশি করে পড়ে। চারিদিকে এত অন্ধকার যে বিন্দুমাত্র কিছু দেখা যাচ্ছে না। কোথাও কোনো চালা ঘর দেখা যায় কিনা সেটা ভেবে সামনে আলো ফেলতেই চমকে উঠল সিরাজ। সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে হাত 5 দূরে একটা ছেঁড়া শাল মুড়ি দেওয়া লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যেই। কেউ ওখানে দাঁড়িয়ে? ওপার থেকে কোনো উত্তর এলো না। সিরাজের হাতের টর্চটা শটান লোকটার মুখের উপরে পড়ল। সিরাজ স্পষ্ট দেখল অন্ধকারে হায়নার চোখ যেমন জ্বলে এই লোকটার চোখগুলো ঠিক তেমন ভাবেই জ্বলছে। আশ্চর্য বিষয়, মানুষের চোখ কখনো এইভাবে জ্বলে নাকি অন্ধকারে? আপনি কি এত রাতে জঙ্গলের মধ্যে কি করছেন? আমি ওপারে যাব, কিন্তু নদীর ঘাটে তো দেখলাম শুধু একটা নৌকো বাঁধা, কোনো মাঝি নেই। এখন মহা মুশকিলে পড়লাম বুঝলেন এই বর্ষায়, তাই গাছের তলায় একটু আশ্রয় নিয়েছি আর কি। এই জঙ্গল ভালো না, আপনার তো কিছু একটা বিপদ হয়ে যেত। ভাগ্যিস আপনারে আমি দেখি ফেললাম। আমার নাম গরিব মিয়া, এই পাশেই আমি থাকি। এই বর্ষা বাদলায় আর ভিজবেন না বাবু, তাছাড়া এই রাতেই মাঝি পাবেন না সেই কাল সকালে। তার চাইতে বরং আপনার যদি আপত্তি না থাকি তাহলে পাশেই আমার কুটির, চলুন ওখানে একটুখানি বিশ্রাম নেবেন, তারপরে বৃষ্টি কমলি না হয় কাল সকালে বেরোবেন। জঙ্গলের মধ্যে একটা বিশাল ছাতিম গাছের নিচে একটা একচালা খড়ের ঘর। সিরাজ সিদ্দিক মনে মনে ভাবল, তাই সই, এই ঝড় বাদলের রাতে একটা যা হোক মাথা গোঁজার মতো ঠাঁই পাওয়া গেছে, এটাই অনেক। এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত নিউমোনিয়া। ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনতাম,
ঝড় বাদলি নাকি ঘরের বাইরে বেরোতে নেই, ঝড় বাদলি অপদেবতা চলে। তা আপনি ঝড় বাদলি বেরোলেন কেন সাহেব? আহ, আর বলবেন না ভাই, গাজীপুর থেকে বেরোতে বেরোতে একটু সন্ধেই হয়ে গেল। বুঝতে পারিনি যে কমলাপুর গ্রামে পৌঁছানোর আগেই এমন প্রবল বাদলার মুখে পড়তে হবে। তাও যা রক্ষে আপনার এই চালা ঘরটা ছিল, এখানে এসে আশ্রয় নিলাম। না হলে যে কোথায় পড়তে হতো, কোথায় থাকতাম কে জানে। বৃদ্ধ নিজের গায়ে ছেঁড়া শালটাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যেন ঠান্ডায় সে বড়ই কষ্ট পাচ্ছে। টিমটিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের হলদে আলোয় খুব পরিষ্কার দেখা না গেলেও বৃদ্ধের মুখে যে একটা হতাশা বারবার ঝরে পড়ছে সেটা বোঝা যায়। টিমটিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের হলদে আলোয় খুব পরিষ্কার দেখা না গেলেও বৃদ্ধের মুখে যে একটা হতাশা বারবার ঝরে পড়ছে সেটা বোঝা যায়। তাই রাতে আপনারা যে কি দিয়ে দুটো আপ্যায়ন করব, ঘরে খাওয়ার মতো তেমন কিছু নেই যে আপনারা দুটো খেতে দেব। সবই আমার পোড়া কপাল। ছি 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 ছি, না 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 না, আপনি এভাবে বলবেন না, এভাবে বলবেন না। আসলে আমি দুপুরে বেরোনোর আগে ভর পেটটা খেয়ে বেরিয়েছি তো। আর তাছাড়া বিস্কুট আছে। হ্যাঁ, এই রাত চলে যাবে। তা আপনি কি এখানেই বরাবর থাকেন নাকি? আপনি কি একাই থাকেন নাকি? না মানে আপনার পরিবারের কাউকে তো দেখছি না। তা আপনি কোথায় যাচ্ছেন? সিরাজের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল বৃদ্ধ। সিরাজ সিদ্দিক বেশ অবাক হলো। লোকটার কি কোনো পরিবার নেই নাকি বৃদ্ধ বয়সে পরিবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখানে? প্রশ্নটা নিজের মনের মধ্যে চেপে রেখে সিরাজ বলল, লোকটার কি কোনো পরিবার নেই নাকি বৃদ্ধ বয়সে পরিবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখানে? প্রশ্নটা নিজের মনের মধ্যে চেপে রেখে সিরাজ বলল, হ্যাঁ, আসলে আমার ভাগ্নে ওই কমলাপুর গায়ের ছাত্রাবাসে থাকে। হ্যাঁ, আমি ওর সঙ্গে দেখা করে আসি। এবারও তাই যাচ্ছিলাম। যেতে গিয়ে এই দুর্যোগের পাল্লায় পড়লাম। কি কাণ্ড বলুন তো! এই ভাগ্যিস আপনার সঙ্গে দেখা হলো, না হলে এই বর্ষায় যে কোথায় মাথা গুঁজতাম আমি। হ্যাঁ, আচ্ছা, আপনি তো বললেন না যে আপনি কি এখানে একাই থাকেন নাকি? আপনার পরিবারে কেউ নেই নাকি? আমার ছেলেপুলিরা এখন বাইরে, ওরা শুধু খাওয়ার সময় আসে। আমাকে ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা ভাই, এই আসার সময় তো শুনলাম যে এই জঙ্গলের পথ নাকি ভালো না, এইখানে নাকি তেনাদের বাস। তা আপনি তো এই জঙ্গলেই থাকেন, আপনি কখনো এসব দেখেছেন নাকি? আপনি জিন ভূত এসব বিশ্বাস করেন? জিন জাতির সৃষ্টি করা হয়েছে হযরত আদম সৃষ্টির 2000 বছর আগে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবহানাহু তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করেছিলেন। আপনি করেন না, কিন্তু আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি অন্ধকারে। আমি উপলব্ধি করি অন্ধকারে বেশি বেড়ানো গরম নিঃশ্বাসের আওয়াজকে। আপনারও বিশ্বাস হয়ে যাবে। একটা গল্প শুনবেন বাবু? তবে বাদলা দিনে বেড়ে লাগছে কিন্তু আপনার গল্প শুনতে। কিন্তু আমি তো এই দুর্যোগ কাটলেই বেরোবো, তখন মাঝপথেই আপনার গল্প ছেড়ে চলে যেতে হবে। না না, বেড়ে হচ্ছে। এই বৃষ্টি আজ আর থামবে না কথা, আর আপনার যাওয়াও হবে না। মনে মনে ভাবলো, সত্যি হয়তো আজকের এই দুর্যোগে বেরোনো সম্ভব নয়। আজকে রাতটা হয়তো এখানেই কাটাতে হবে। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অভিশপ্ত কাহিনী। বিয়ে করার 4 বছর পরেও যখন কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না, তখন আমার পরিবারের সকলেই আমার বউরে বাঁচা বলতে শুরু করলো। আমারও কম বলতে ছাড়তো না। রাস্তাঘাটে ঘাটে বাজারে লোকে বলতো আমি নাকি নপুংসক,
আমাদের দুজনের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। দুজনই মনে মনে স্থির করেছিলাম যে এখান থেকে অন্য কোথাও চলে যাব, আর তা না হলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এইরকম সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। কিন্তু একদিন এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেল, যাতে জীবনটা যেন সম্পূর্ণ পাল্টে গেল কর্তা। একদিন বাজার থেকেই বাড়ি ফিরছিলাম মাংস কিনে। ফিরতে ফিরতে সন্ধে নেমে গেল। এই জঙ্গলের মধ্যে দিয়েই আমি ফিরছিলাম, হাতে ছিল সেই মাংসের থলি। সেদিন জঙ্গলের মাঝপথে আস্তে আস্তে সন্ধে নেমে গেল। মনে ভয়ও লাগছিল, মাংস কিনে নিয়ে জঙ্গলের পথে সন্ধেবেলায় আসাটা কি ঠিক হলো? এইসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি, হঠাৎ কানে আসলো একটা একটা মৃদু আওয়াজ। কেউ যেন আমার নাম ধরে করিম করিম বলে ডাকছে। সেই ডাকের মধ্যে কেমন যেন একটা কষ্টের ছাপ আছে। পেছন ফিরে তাকাতেই দেখলাম যে এই পাশের একটা বড় বট গাছের নিচে একটা কালো চাদর মুড়ি দিয়ে অতি বৃদ্ধ লোক বসে আছে। কে তুমি বাবা? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে এইখানে কি করছো? আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? আমি খুব ক্ষুধার্ত। আপনাদের দেখে আমার খুবই কষ্ট হচ্ছে বুড়ো বাবা, কিন্তু আমার কাছে তো খাওয়ার কিছু নেই। এই মাংস কিনে নিয়ে যাচ্ছি, বাড়ি রান্না করি, তারপরে না হয় আপনি আমার সঙ্গে চলুন বাবা। আমার কথা শেষ হতে না হতে বৃদ্ধ আমার হাত থেকে সেই মাংসের থলিটা যেন খাবলা মেরে কেড়ে নিল। এতেই চলবে, এতেই চলবে। অবাক দৃশ্যে দেখতে লাগলাম, মানুষ কতটা ক্ষুধার্ত হলেই কেউ কাঁচা মাংস খায়। আদেও কাঁচা মাংস মানুষে খায়? চাঁদের আবছা আলো জঙ্গলের গাছের ফাঁক ফোকর দিয়ে নিচে পড়েছে, আর সেই আলোয় এই দৃশ্য দেখে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। বুড়ো লোকের দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়। এবার আরো একটা জিনিস দেখে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হলো। ততক্ষণে বৃদ্ধর খাওয়া শেষ হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো কথা, এই বৃদ্ধের জীব। কারণ আমি আমার জীবনে কোনো মানুষের জীব এত বড় হয় তা কল্পনাও করতে পারেনি। মনে মনে প্রমাদ গুনলাম, ভাবলাম যে বৃদ্ধের ডাক শুনে পেছনে এসে ভুল করিনি তো। আমি খুব সন্তুষ্ট, আমি তোর উপর খুব সন্তুষ্ট। তোর তো ছেলে পুলে হয় না, তাই না? আমার মাথা যেন কেমন হঠাৎ করে ঝাঁঝিয়ে উঠল। বৃদ্ধ বলে কি, সত্যি কি আমার কি ছেলেপুলে হবে? ছেলে পুলে চাস তো? হ্যাঁ বাবা, আমি ছেলেপুলে চাই। আমি ছেলেপুলে চাই। লোকে আমারই অপমান করে, আমার বউরই ভাষা বলে। আমি ছেলেপুলে চাই বাবা, ছেলেপুলে চাই। ছেলে পুলেকে খাওয়াতে পারবি তো? বেশ, তবে আমার 6 সন্তানের মধ্যে থেকে তোকে একটা দিলাম। আরে করিম মিয়া, তুমি তুমি এখানে? আর ওদিকে তোমার বউয়ের তো প্রসব যন্ত্রণা উঠেছে গো। শিগগিরই চলো, শিগগিরই চলো। বুড়ি বুড়ি করে ছুটলাম অন্ধকারে কাদার মধ্যে বাড়ির দিকে। এসে যখন বাড়ি পৌঁছালাম, তখন থমকে দাঁড়ালাম একটা কান্নার আওয়াজ শুনে। একটা বাচ্চার কান্নার আওয়াজ। আস্তে আস্তে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকলাম, কিন্তু সবাই যেন সিটকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।
তবে কি আমার সন্তান হয়েছে বলে গ্রামের কেউ খুশি না? ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী শুয়ে আছে খাটের উপরে, আর তার পাশে শোয়ানো আছে একটা বাচ্চা। কেন যে সবাই এমন ভাবে ছুটে পালিয়ে গেল এবার বুঝতে পারলাম, আর বুঝে একেবারে পাথর বনে গেলাম। দেখলাম সদ্যজাত বাচ্চার গালে দাঁত গজিয়েছে। ঠিক যেন একটু আগে দেখা ওই বৃদ্ধার গালে যেমন সুচালো নাঙ্গুলের ফলার মতো দাঁত ছিল। এতটুকু অবধি বলে করিম মিয়া চুপ করলো। বাইরে কোথাও যেন প্রবল বেগে একটা বাজ পড়ল। সিরাজ সিদ্দিক এতক্ষণ বসে বসে করিম মিয়ার গল্প শুনছিল রুদ্ধশ্বাসে। এসব আপনি কি বলছেন? সদ্যজাত শিশুর কি কখনো দাঁত গজায় নাকি? আপনার আপনার বিশ্বাস হলো না তো কর্তা? আপনার বিশ্বাস হলো না তো? আমারও প্রথমে বিশ্বাস হয়নি যে সদ্যজাত বাচ্চার কখনো কখনো দাঁত গজায়। এরকম এরকম এই যে দেখুন, ঠিক ঠিক আমার দাঁতের মতো। সিরাজের চোখ বিস্ফারিত চোখে সে দেখল করিম মিয়ার দাঁতগুলো মানুষের দাঁতের মতো নয়। মানুষের দাঁত এমন হতে পারে না। দাঁতগুলো যেন ঠিক 2 ইঞ্চি করে লম্বা। সিরাজ সিদ্দিক কোনো কথা বলতে পারল না, যেন গলার কাছটা কোনো কিছু তীব্র বেগে আটকে রেখেছে। তারপর শুরু করলো তার অসমাপ্ত গল্প। এতক্ষণ পর নজরে পড়ল যে আমার স্ত্রী আর জীবিত নেই। মনে মনে ভাবলাম, একজনকে হারিয়েছি তো কি হয়েছে, আর একজনকে তো পেয়েছি। ওকে আঁকড়ে ধরি, না হয় সারা জীবনটা বাঁচবো। আমার সন্তান, আমার ছেলে। কিন্তু কপালে যখন বিধি অন্য কিছু লিখে দেয় তখন কার সাধ্য তারই বদলায়। স্ত্রীর মৃতদেহ সৎকার করে যখন ঘরে ফিরে এলাম তখন সন্ধে হয়ে এসেছে। একটা জিনিস লক্ষ্য করলাম কথা, ছেলেটার শরীরের আকার আয়তন বদলে যাচ্ছে। একটা সদ্যজাত বাচ্চার শরীরের আয়তন 2 বছরের বাচ্চার সমান হয় কি করে? কিন্তু আমার বাচ্চার হয়েছে। সে খিদে পেলে দুধ খায় না, ভাত খায় না, শুধু ভ্যা ভ্যা করে কাঁদে। বুঝে উঠতে পারলাম না যে কি দিয়ে ওকে শান্ত করব। তারপর হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল যে 2 দিন আগে নদী থেকে বেশ কিছুটা মাছ ধরে নিয়ে এসেছিলাম। কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা ওভাবেই রাখা আছে। 2 হাত দিয়ে কস করে সেটা কাঁচা চিবিয়ে খেতে লাগলো। মনে মনে ভাবলাম যে আমি কোনো ভুল করিনি তো। এ তো কোনো মানুষ হতে পারে না। তবে আমার ঘরে কে এসেছে? বুঝতে পারলাম যে এই ছেলে মাছ মাংস ছাড়া আর কিছু খাবে না, তাও কাঁচা। একটা কথা কি জানেন কর্তা, আমার কিন্তু বুঝতে বাকি ছিল না যে কোনো মানুষ নয়। আমার স্ত্রীর 1 দিনের মধ্যে প্রসব হলো। এই বাচ্চার আয়তন 2 বছরের বাচ্চার মতো বড়। তখনই ভুল হয়েছিল, তখনই ওরে গলা টিপে মেরে ফেলতে হতো। পারলাম না। কেন পারলাম না জানেন কথা? সন্তান যতই কুয়োক না কেন, বাপ মা কখনো কুয়ো হয় না। আমি ভালো মতো বুঝতে পারছিলাম যে কোনো সাধারণ বাচ্চা নয়, তবু তার প্রতি মায়া আমার কিছুতেই যেন ছাড়ছিল না। ভাবলাম যে এত মাছ মাংসের যোগান দেব কোথা দিয়ে? সারাদিন খেয়ে দিয়ে ঘুমায়, রাতের বেলা যেন কোথাও অদৃশ্য হয়ে যায়। আমার সাথে সে একটাও কথা বলে না। দিন দিন যেন তার শরীরের আয়তন বাড়তে থাকে। এমন বিভৎস নারকীয় কাণ্ড কখনো চাপা রাখা যায় না।
সেটা একদিন গ্রামের মানুষের নজরে পড়ল। তারা নিজেদের মধ্যে সরা পরামর্শ করতে লাগলো। শুনতে পেলাম যে কানা খুশো, আমি শুনতে পেলাম যে আমাদের নাকি জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, আমার ছেলে নাকি এক শয়তান, আর আমি তারে মদত দিচ্ছি। এই খবর জানতে পেরে একদিন রাতের অন্ধকারে ওরে কোলে নিয়ে চলে এলাম এই জঙ্গলে। কিন্তু এখানে এসে বাঁধলো এক মুশকিল। গ্রামের বাড়িতে থাকতে না হয় হাঁস মুরগি চুরি করে করে খাওয়ানো যেত, কিন্তু এখানে তো সেসব কিছুই নেই। একদিন সন্ধিবেলায় সে ভয়ঙ্কর চিৎকার জুড়ে দিল, ভয়ঙ্কর চিৎকার। সেই চিৎকার যেন আমার কান ভেদ করে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার খিদের জ্বালা কোনো কিছুতেই কমছে না। এটা তো জঙ্গল, এখানে তো আর গ্রামের মতো বাড়ি ঘর নেই যে মুরগি হাঁস চুরি করে এনে তারে খাওয়াবো। আর এই জঙ্গলে জন্তু জানোয়ার ও নেই যে খিদে পেলে মেরে খাওয়াবো। এখানে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। ওরে কি খেতে দেবো ভাবতে ভাবতে এক গাছতলায় বসে আছি। এমন সময় দেখলাম যে সেখানে একটা মাঝ বয়সী বউ, গ্রামেরই হবে, এই শুকনো ডালপালা কাঠকুটো জোগাড় করে নিয়ে যাচ্ছে মাথায় করে। দেখি আমার মাথায় কেমন যেন রোগ চেপে গেল কর্তা, আর একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায়। হাতের কাছে ছিল ধারালো চকচকে কোড়ল, সেটা তুলে নিয়ে আস্তে আস্তে পেছন দিক থেকে মাথার উপরে দিলাম এক কোপ। কয়েক মুহূর্তের মধ্যে চিৎকার করে পড়ে গেল মাটিতে। সিরাজের গায়ে যেন এক ফোঁটা বল নেই, সে যেন স্তম্ভিত হয়ে খাটের সঙ্গে লেপে আছে একেবারে। লোকটা বলে কি, নিজের সন্তানকে খাওয়ানোর জন্য মানুষ মেরে নিয়ে আসে। আপনি আপনি মানুষ হত্যা করেছেন? এ তো পাপ, মহাপাপ। সিরাজ সিদ্দিক বুঝতে পারলো যে এই লোকও সাধারণ কোনো লোক নয়। পিশাচের সাথে থেকে থেকে এও নর পিশাচে পরিণত হয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম না কথা, ও শুধু খাবার সময় আসে। ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওর খিদে পেয়েছে কর্তা।